দুপুর গড়িয়ে বিকেল নামছে, শ্রাবণের মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি নেই। রুদ্রর গার্মেন্টসের দোকানে হালকা ভিড়। রুদ্র কাউন্টারে বসে খাতা দেখছিল। ওর হিসেব কষা চোখগুলো যেন প্রতিটি সেলাই আর বোতামের খুঁটিনাটি দেখছে। একঘেয়েমি ওর নিত্যসঙ্গী, আর এই একঘেয়েমি ভাঙতে আমি একমাত্র ওস্তাদ। তবে এই মুহূর্তে চিরচেনা একটা উদ্দেশ্যও আছে আমার। যাই হোক, ওর দোকানের কাচের দরজা ঠেলে আমি ঢুকলাম। পরনে আমার চিরাচরিত ঢিলে ঢালা পাঞ্জাবি আর পায়জামা, মাথার চুল উস্কো খুস্কো। সাধারণত আমার চোখে থাকে কল্পনার ঝিলিক, গল্পের বুনে চলা দৃশ্যপট, কিন্তু আজ আমার চোখে এক অদ্ভুত ত্রাস, যেন কোনো ভুতুড়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে নেমেছি। ওই যে আগেই বললাম, অন্য একটা চিরচেনা উদ্দেশ্য আছে। আশা করি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন। তো যথারীতি আমি রুদ্রর দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, রুদ্র রুদ্র সাংঘাতিক ব্যাপার ঘটেছে। নমস্কার। আজ একটা নয়, বরং জোড়া খুনের তদন্তের গল্প শোনাবো। আর সেই তদন্ত করতে আসছেন বেশ কিছুদিন বিরতির পর গোয়েন্দা শেখর রুদ্র বাগচি। নমস্কার। আজ আপনাদের জন্য থাকছে লেখিকা সুস্মিতা গোস্বামীর লেখা গোয়েন্দা শেখর রুদ্র বাগচি সিরিজের আরও একটি গল্প, প্রতিশোধের প্রতিবিম্ব। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। কি রে বাবা, আজ আবার কোন ভূতের গল্প পেয়েছিস? আরে ভূত নয় রে, দুটো খুন, তাও আবার পরপর। আমার কথায় যেন দমকা হাওয়া লাগলো রুদ্রর হিসেবের খাতায়। এবার রুদ্র চোখ তুলে তাকালো। আমার মুখের দিকে তাকিয়ে ও বুঝলো এ নিছক কল্পনা নয়। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত, কপালে ঘামের বিন্দু। তুই আগে বস, একটু জল খা, একটু। আমি একটা খালি চেয়ার টেনে রুদ্রর কাউন্টারের পাশে বসে পড়লাম। তারপর ঢকঢক করে বেশ কিছুটা জল খাওয়ার পর রুদ্র বলল, এবার বলতো কি হয়েছে? গতকাল রাতে আনন্দ বর্মন, শহরের নামকরা শিল্পপতি, ওনার বালিগঞ্জের বাগানবাড়িতে খুন হয়েছেন। ভোরে পরিচারক দেখেছে, আর আজ সকালে ওনার ব্যক্তিগত সচিব অরুণিমা সেন, উনি লেকটাউনের ফ্ল্যাটে খুন হয়েছেন। পুলিশ বলছে ধারালো অস্ত্রের আঘাত, একই কায়দা। রুদ্রর ভ্রু কুঁচকে গেল। আনন্দ বর্মন নামটা ওরও পরিচিত, শহরের এক প্রভাবশালী ব্যক্তি। ওনার খুন হওয়াটা নিশ্চয়ই বড় খবর, কিন্তু ওনার সচিবের খুনটাও। দুটো খুন ঠিক কোন কোন সময় হয়েছে আরেকবার বলতো? আনন্দ বর্মনকে খুন করা হয়েছে গতকাল রাতে, আনুমানিক রাত 12টা থেকে 2টো নাগাদ, আর অরুণিমা সেনকে আজ ভোর রাতে প্রায় 4টে থেকে 6টার মধ্যে। এটাই তো অদ্ভুত, দুটো আলাদা জায়গায় খুন, তাও আবার সামান্য সময়ের ব্যবধানে। বুঝলাম। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানিস? দুটো খুনের ঘটনাস্থলেই একটা করে পুরনো পকেট ঘড়ি পাওয়া গেছে, একই মডেলের। পকেট ঘড়ি? হ্যাঁ, সেটাও ধর ওই 19 শতকের শেষার্ধে তৈরি, দম দেওয়া সোনার পকেট ঘড়ি। পুলিশ নাকি হতবাক, মৃতদের সংগ্রহে নাকি এরকম কোনো ঘড়িই ছিল না। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। পুলিশও তাই বলছে, কিন্তু এর মানে কি? খুনি কি কোনো বার্তা দিতে চাইছে, নাকি ঘড়িগুলো তার নিজস্ব প্রতীক? শোন, বিকেলে আমি তোর কাছে আসছি, ডিটেলস জেনে নেব। এখন আগে পুলিশের রিপোর্টগুলো জোগাড় করতে হবে, আর আমাকে একবার এই ব্যাপারে আশিসের সাথে কথা বলতে হবে।
ঠিক আছে। আর বলছি যে আশিসের সাথে আমি আজ সকালেই কথা বলেছি। ও নিজেও খুব ধন্দে। দুটো খুন, কোনো ক্লু নেই, আর ওই ঘড়িগুলো যেন এক রহস্যময় ধাঁধা। আরে আশিস আমাকে ফোন করে বললো বিকেলে দেখা করতে, একটা কেসের ব্যাপারে কথা আছে। এখন তোর মুখ থেকে শুনে বুঝলাম এই ব্যাপার। মনে হয় এই কেস নিয়ে কিছু বলবে। যাই হোক, বলছি যে তুই এখন যা, রেস্ট নে। আমি আর আশিস বিকেলে আসছি। ঠিক আছে, বিকালে আয় তাহলে তোরা। বিকেলে দোকান থেকে রুদ্র যখন বাড়ি ফিরল, ইরা টিভির সামনে বসেছিল। খবরের চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ হিসেবে শিল্পপতি আনন্দ বর্মনের খুনের খবর দেখানো হচ্ছে। রুদ্র পাশে বসতেই ইরা বলল, শুনেছ, আনন্দ বর্মন নাকি খুন হয়েছেন। কে করলো কে জানে। আর তার সচিবও নাকি খুন হয়েছেন। কি ভয়ঙ্কর ব্যাপার! শহরটা যেন এক রাতেই বদলে গেল। সব ঠিক হয়ে যাবে, পুলিশ তদন্ত করছে। আর আশিস আমাকে এই কেসটা নিয়ে মনে হয় কিছু বলবে। আর সুজিতও দুপুরে দোকানে এসে বেশ কিছু কথা বলল। ও এত বড় ব্যবসায়ী, নিশ্চয়ই হাই ভোল্টেজ কেস এটা। আরে আগে তদন্তের দায়িত্ব তো পড়ুক, তুমি চিন্তা করো না। কিন্তু রুদ্রর নিজের মনেই তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ওই দুটো খুনের পেছনে কে? কেনই বা এত অল্প সময়ের ব্যবধানে দুটো আলাদা জায়গায় একই হত্যাকাণ্ড ঘটল? আর সবচেয়ে বড় ধাঁধা হলো সেই অদ্ভুত পকেট ঘড়িগুলো। সন্ধ্যায় আমার ফ্ল্যাটে পৌঁছাতেই রুদ্র আর আশিস দেখল কফি মেকার থেকে ধোঁয়া ওঠা কফির সুবাসে আমার ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। আমি কফি বানাচ্ছিলাম। যাক, চলে এসেছিস তোরা, একটু বস, কফি নিয়ে আসছি, দাঁড়া, হয়েই গেছে প্রায়। রুদ্র একটা আরাম কেদারায় গা এলিয়ে দিল, আর আশিস বসল পাশের সোফায়। আমি কফি নিয়ে আসার পর প্রথম যেটা আমরা আলোচনা শুরু করলাম সেটা হলো নিহতদের ব্যাকগ্রাউন্ড। এই দুটো চরিত্রকে বোঝাটা খুব জরুরি ছিল। আনন্দ বর্মন শহরের এক দাপুটে শিল্পপতি। ওনার সাম্রাজ্য এতটাই বিস্তৃত ছিল যে ওনার নামের আগে প্রভাবশালী বিশেষণটা ছাড়া যেন বাক্যই অসম্পূর্ণ লাগত। ওনার উত্থান ছিল রহস্যময়, প্রায় রূপকথার মতো। আজ থেকে 25 বছর আগেও উনি ছিলেন একজন সাধারণ ঠিকাদার, কিন্তু গত 15 বছরে ওনার ব্যবসা যেন ম্যাজিকের মতো ফুলে ফেঁপে উঠেছে। শেয়ার বাজার থেকে শুরু করে রিয়েল এস্টেট, আমদানি রপ্তানি, সব জায়গাতেই ওনার হাত ছিল। অনেকেই ফিসফিস করে বলতো ওনার এই সাফল্যের পেছনে কিছু অন্ধকার জগৎ এবং অবৈধ হাত রয়েছে। ওনার বিরুদ্ধে একাধিকবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, জমি জবরদখল থেকে শুরু করে শ্রমিক অসন্তোষ। কিন্তু আইনের মারপ্যাঁচে উনি বরাবরই নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ওনার প্রভাব এতটাই বেশি ছিল যে লোকে ভয় পেত ওনার বিরুদ্ধে কথা বলতে। আনন্দ বর্মনের নাম শুনলেই শহরের মানুষ একটা মিশ্র অনুভূতিতে ভুগত, শ্রদ্ধা আর ভয়ের এক অদ্ভুত মিশেল। আচ্ছা আশিস, এই কেসে তুই আমাকে কেন ইনক্লুড করতে চাইছিস? নামটা আনন্দ বর্মন, মারাত্মক হাই ভোল্টেজ কেস। এইসব কেসে পুলিশের অনেক কিছু লিমিটেশন থাকে, তাই তোকে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে আলাদা করে কেসটায় নিযুক্ত করা হয়েছে। তুই স্বাধীনভাবে এই কেসে কাজ করতে পারবি। বেশ, তার আগে আমাকে এটা বল যে আনন্দ বর্মনের কি কোনো শত্রু ছিল, এমন কেউ যে ওকে সরিয়ে দিতে চাইতো? তার জীবনযাত্রা তো আর 5টা সাধারণ মানুষের মতো ছিল না। অনেক। ওনার সাথে যাদের বিবাদ ছিল তাদের একটা বিশাল তালিকা দিয়েছে পুলিশ। পুলিশ অবশ্য সেগুলোকে সাধারণ ব্যবসায়িক প্রতিযোগিতা বলছে, কিন্তু আমি নিশ্চিত এর পেছনে আরও কিছু আছে। এই তালিকার মধ্যে সবচেয়ে বড় নাম হলো অভিজিৎ রায়, আর তারপর মিহির কান্তি দাস। অভিজিৎ একসময় আনন্দর বিজনেস পার্টনার ছিল,
ওনার ডান হাত ছিল বলতে পারিস। ওরা একসাথে অনেক প্রজেক্ট করেছে, অনেক গোপন তথ্য জানতো একে অপরের। কিন্তু সম্প্রতি আনন্দকে একটা বড় প্রজেক্ট থেকে শুধু বেরই করে দেয়নি, একটা মিথ্যে দুর্নীতির অভিযোগ তুলে অভিজিৎকে প্রায় দেউলিয়া করে দিয়েছিল। অভিজিৎ রায় নাকি লোকজনের সামনে, ক্লাবে, এমনকি বিজনেস পার্টিতেও আনন্দকে সরাসরি হুমকি দিয়েছিল। ওর অফিসের একজন কর্মচারী আমাকে ফোন করে জানিয়েছে অভিজিৎ নাকি একদিন আনন্দের অফিসে এসে রীতিমতো চেঁচামেচি করেছিল, প্রাণী মারার বা ব্যবসায় ক্ষতি করার হুমকিও দিয়েছিল। সন্দেহজনক। খুব শক্তিশালী মোটিভ, ব্যক্তিগত এবং অর্থনৈতিক। আর মিহিরকান্তি দাস? ও হ্যাঁ, মিহিরকান্তি দাসের সাথে আনন্দ বর্মন একসময় রিয়েল এস্টেটের ব্যবসা করেছে। মিহিরবাবু হচ্ছে সেই লেভেলের মাস্তান। একসময় অনেক কিছুই করেছে, কিন্তু আজকের ডেটে উনি একজন হোয়াইট কালারধারী সজ্জন ব্যক্তি। ওনার সাথে আনন্দ বর্মনের কিসের ঝামেলা? এই ব্যাপারে পুলিশ সেভাবে কিছু খুঁজে বের করতে পারেনি, তবে বিজনেস রাইভেলরি ছাড়া আর কি বা হবে। তবে এর মধ্যে আরেকজন সন্দেহের তালিকাতেও রয়েছে। সেই মহান ব্যক্তিটা আবার কি? নাম তানিয়া, পেশায় একজন বার ড্যান্সার। বুঝতেই পারছিস, এইরকম একজন বিজনেস টাইকুন, ওনার তো এরকম কিছু কাছের মানুষ থাকা স্বাভাবিক। কিন্তু সন্দেহের তালিকায় কেন? আনন্দ বর্মন খুন হওয়ার আগে এই দুইজনকে খুব ঝগড়া করতে দেখা যায়। তানিয়াকে দুটো চড়ও মারেন আনন্দবাবু। আচ্ছা, ওনার সচিব অরুণিমা সেনের ব্যাপারে কিছু জানতে পারলি? হ্যাঁ, কিছুটা খোঁজ খবর জোগাড় করা গেছে। অরুণিমা সেন ছিলেন আনন্দ বর্মনের ব্যক্তিগত সচিব। মাত্র 30 বছর বয়সী এক সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ে। গত 5 বছর ধরে ও আনন্দ ছায়া সঙ্গী ছিল। আনন্দ বর্মনের সমস্ত ব্যবসার খুঁটিনাটি ওনার নখদর্পণে ছিল। ও এতটাই বিশ্বস্ত ছিল যে আনন্দ ব্যবসার অনেক গোপন তথ্যও জানত বলে শোনা যায়। আনন্দ বর্মনের প্রতিটা মিটিং, প্রতিটা চুক্তি, এমনকি ওনার ব্যক্তিগত জীবনেও অরুণিমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অনেকেই মনে করত অরুণিমা শুধুই সচিব নয়, আনন্দর ব্যক্তিগত জীবনেরও অংশীদার। অরুণিমা সেনের শত্রু কে হতে পারে? ও তো আনন্দর সচিব, ওর ব্যক্তিগত শত্রু থাকার কথা নয়। সাধারণত সচিবদের সাথে কারো বড়সড় শত্রুতা হয় না, বিশেষ করে এমন নিরীহ দেখতে একজন মেয়ে। এইটা একটু জটিল। অরুণিমা সম্প্রতি বিয়ে করে বিদেশে সেটেল করার কথা ভাবছিল। ওর হবু বর একজন এনআরআই, নিউ ইয়র্কে থাকে। এই ডিসেম্বরেই ওদের বিয়ের ডেট ফাইনাল হয়েছিল। কিন্তু অরুণিমার জীবনে একটা পুরনো সম্পর্ক ছিল, একজন মনোবিজ্ঞানী ডক্টর মিত্রা। অরুণিমা এবং ডক্টর মিত্রা নাকি অনেক দিন ধরে সম্পর্কে ছিল, গভীর সম্পর্ক। ওরা একসাথে থাকতো বলেও শোনা যায়। মাই গুডনেস, অরুণিমা তার মানে সমকামী ছিলেন? এতে এত অবাক হওয়ার কি আছে? হার লাইফ, হার চয়েস। তারপর তো এবার অরুণিমা যখন অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, ডক্টর মিত্রা খুব আঘাত পায়। ডক্টর মিত্রা নাকি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে সে অরুণিমাকে একাধিকবার অনুসরণ করেছে, গভীর রাতে ফোন করে বিরক্ত করেছে এবং প্রকাশ্যেই অরুণিমাকে ওর সিদ্ধান্তের জন্য অপমানও করেছে। ডক্টর মিত্রার এক প্রতিবেশী আমাদের জানিয়েছে যে কিছুদিন আগে ডক্টর মিত্রাকে অরুণিমার ফ্ল্যাটের নিচে গভীর রাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। তার হাতে নাকি একটা ধারালো কিছু ছিল বলে ওই প্রতিবেশী সন্দেহ করেছিল, যদিও সে নিশ্চিত নয়। রুদ্র কিছুক্ষণ ভাবল। ওর কপালে গভীর ভাঁজ পড়েছে। দুটো খুনের রহস্যটা ক্রমশ জট পাকিয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রাথমিক সন্দেহভাজন 4 জন। আনন্দ বর্মনের খুনের জন্য অভিজিৎ রায়, মিহিরকান্তি দাস এবং বার ড্যান্সার তানিয়া, আর অরুণিমা সেনের খুনের জন্য ডক্টর মিত্রা। সকলের দিক থেকে দেখতে গেলে সবগুলোই বেশ শক্তিশালী মোটিভ, কিন্তু এই দুটো খুন যদি একই খুনি করে থাকে, সেখানেই তো রহস্য। আর খুনি কেনই বা ওই দম দেওয়া সোনার পকেট ঘড়িগুলো রেখে গেল? ঘড়িগুলোই তো আসল ধাঁধা। রুদ্র পকেট ঘড়িগুলোর ছবির দিকে মনোযোগ দিয়ে তাকালো। দুটি ঘড়ি দেখতে প্রায় অভিন্ন। তাদের ডায়াল, কাঁটা, এমনকি ক্ষুদ্রতম কারুকার্যও একই রকম। ও একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ছবিগুলো দেখছিল
যেন ঘড়ির ভেতরেই কোনো গুপ্ত সংকেত লুকিয়ে আছে। এই ঘড়িগুলোর সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে? এদের উৎস কি? এগুলো তো সাধারণ কোনো ঘড়ি নয়, এগুলোর একটা বিশেষত্ব আছে। হ্যাঁ, আমরা একটা অদ্ভুত তথ্য পেয়েছি। এই ঘড়িগুলো একসময় একটা পুরনো সম্ভ্রান্ত জমিদার পরিবারের সম্পত্তি ছিল। জমিদার বাড়িটা বহু বছর আগেই ধ্বংস হয়ে গেছে, তার কোনো চিহ্ন নেই। প্রায় 50 বছর আগে তাদের পরিবারের সমস্ত মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়, যার মধ্যে এই ঘড়ি দুটিও ছিল। চোর ধরা পড়েনি, জিনিসপত্র উদ্ধার হয়নি। পুলিশ সন্দেহ করছে ঘড়িগুলো চোরাই মাল ছিল, যা আনন্দ বর্মন বা অরুণিমা সেন কোনো অ্যান্টিক ডিলারের কাছ থেকে কিনেছিলেন। কিন্তু কোন ডিলার কবে কিনেছিলেন তার কোনো রেকর্ড নেই। রুদ্রর চোখগুলো তীক্ষ্ণ হয়ে উঠল, তার মুখে এক অদ্ভুত চিন্তার ছায়া। এই তথ্যটা যেন পুরো কেসের একটা নতুন দিক খুলে দিল। অর্থাৎ এই ঘড়িগুলো চোরাই মাল ছিল, আর এখন সেগুলো খুনির কাছে। এটা কাকতালীয় নয়, কাকতালীয় হতে পারে না। এর পেছনে একটা গল্প আছে, একটা খুব পুরনো গল্প, একটা পারিবারিক ইতিহাস যা এত বছর পরেও প্রতিশোধের জন্ম দিতে পারে। কিন্তু সেই জমিদার পরিবারের সাথে আনন্দ বর্মন বা অরুণিমা সেনের কি সম্পর্ক থাকতে পারে? তারা তো জমিদার নন বা সেই পরিবারের কেউ নন। 50 বছরের পুরনো একটা চুরির ঘটনার সাথে বর্তমানের জোড়া খুনের সম্পর্ক, এটা অবিশ্বাস্য। হ্যাঁ রুদ্র, 50 বছর আগের একটা চুরির ঘটনার সাথে এই ঘটনার কিভাবে সম্পর্ক থাকতে পারে? সেটাই আমাদের খুঁজে বের করতে হবে বন্ধু, এটাই আমাদের আসল কাজ। আমার মনে হচ্ছে খুনের উদ্দেশ্য শুধুমাত্র ব্যক্তিগত শত্রুতা বা লোভ নয়। এই ঘড়িগুলো একটি গভীর, হয়তো অনেক পুরনো প্রতিশোধের ইঙ্গিত দিচ্ছে। হয়তো এই ঘড়িগুলোই খুনিকে তার লক্ষ্যে পৌঁছে দিয়েছে, বা খুনি এই ঘড়িগুলো ব্যবহার করছে তার প্রতিশোধকে স্মরণীয় করে রাখতে। এই ঘড়িগুলো কেবল বস্তু নয়, এগুলোর একটা নিজস্ব গল্প আছে, নিজস্ব অস্তিত্ব আছে। পরদিন সকাল থেকে আমরা তদন্তের মাঠে নামলাম, শহরের অলিগলিতে রহস্যের সূত্র খুঁজতে। রুদ্র নির্দেশে প্রথমেই গেলাম বালিগঞ্জের সেই বাগান বাড়ির দিকে, যেখানে আনন্দ বর্মন খুন হয়েছিলেন। এলাকাটি তখন পুলিশি সিলগালায় ঘেরা। আমরা ইন্সপেক্টর আশিসের সাথে যোগাযোগ করে দূর থেকে একবার পরিস্থিতি দেখতে চেয়েছিলাম। ঘটনাস্থলে যাওয়ার পর আশিসবাবুর ইশারায় একজন কনস্টেবলের সাথে রুদ্র কথা বলতে শুরু করলো। নমস্কার, আমি শেখর রুদ্র বাগচি। আপনি কি কনস্টেবল সমাদদার? হ্যাঁ নমস্কার, আমি কনস্টেবল সমাদদার, বলুন। আশিস আমার কথা আপনাকে বলেছে? আগে হ্যাঁ স্যার, আমাকে আপনার কথা বলেছে। বলুন কি জানতে চান? জানার বিশেষ কিছু নেই, আমাকে একটু জায়গাটা ভালোভাবে দেখতে হবে, এই যেখানে মৃতদেহ পড়েছিল। হ্যাঁ স্যার, আসুন দেখিয়ে দিচ্ছি জায়গাটা। চলুন। আর বলছিলাম, আশিসের ওদিকের কাজ শেষ হলে একটু এদিকে আসতে বলবেন দয়া করে। হ্যাঁ নিশ্চয়, আপনি এখানে থাকুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। রুদ্র খুব ভালো করে জায়গাটা পর্যবেক্ষণ করতে লাগলো। একটু পরে সেখানে ইন্সপেক্টর আশিস এসে উপস্থিত হলেন। কি রে রুদ্র, কিছু বুঝলি? বোঝার বিশেষ কিছু নেই, আর হ্যাঁ, পকেট ঘড়িগুলো বেশ কৌতূহলোদ্দীপক। আমার মনে হচ্ছে এর পিছনে আরও কিছু আছে, যা হয়তো আপনাদের চোখ এড়িয়ে গেছে। তোকে একটা কথা বলতে গতকাল ভুলে গিয়েছিলাম। অরুণিমার ফোনে রাত 3টের দিকে ডক্টর মিত্রার লাস্ট কল ছিল। আশিস সেই মুহূর্তে আমাদের খুনের খুঁটিনাটি কিছু তথ্য দিল। খুনের সময়, অস্ত্রের ধরন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘড়িগুলোর হুবহু বর্ণনা। যদিও ঘড়ির ব্যাপার নিয়ে গত সন্ধ্যায় অনেক কথাই হয়েছে, কিন্তু আশিসের কথায় মনে হলো পুলিশ ওই ঘড়িগুলো নিয়ে বেশ দ্বিধায় আছে। তারা ঘড়িগুলোর ঐতিহাসিক মূল্য সম্পর্কে অবগত হলেও খুনের সাথে যোগসূত্র খুঁজে পাচ্ছে না। আমরা আশিসের কাছ থেকে বিদায় নিয়ে
অরুণিমা সেনের লেকটাউনের ফ্ল্যাটের দিকে রওনা দিলাম। সেখানেও একই অবস্থা, ফ্ল্যাটের বাইরে পুলিশি প্রহরা। আশিস আগে থেকেই বলে দিয়েছিল যে সেখানে গিয়ে কনস্টেবল ঘোষের সাথে কথা বলে নিতে। ওখানে গিয়ে কনস্টেবল ঘোষকে খোঁজ করাতে ওনাকে খুঁজে পাওয়া গেল। নমস্কার, আমি শেখর রুদ্র বাগচি। আপনি কনস্টেবল ঘোষ তো? হ্যাঁ স্যার, আমি কনস্টেবল ঘোষ। আশিস স্যার আপনার কথা আমাকে একটু আগেই জানিয়েছেন। বেশ, মৃতদেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেই জায়গাটা একবার দেখার ছিল। হ্যাঁ স্যার, অবশ্যই। আসুন আসুন, এই দিকে আসুন। আমাদের উনি নিয়ে যাওয়ার পর রুদ্র খুব ভালোভাবে জায়গাটা দেখছিল। দেখতে দেখতেই রুদ্র বলল, ক্রাইম সিন দেখে কি বুঝলেন আপনারা? আজ্ঞে স্যার, ভিকটিম এখানে একাই থাকতো এবং শেষ রাতের দিকে খুন হয়েছে। ওনার ফ্ল্যাটের জিনিসপত্র তছনছ হয়নি, অর্থাৎ ডাকাতির উদ্দেশ্য ছিল না। দরজার লক ভাঙাও ছিল না, যা থেকে বোঝা যায় খুনই ছিল পরিচিত কেউ, অথবা সে অত্যন্ত দক্ষতার সাথে এই ঘরে প্রবেশ করেছে। খুনের স্থানটা ছিল বেডরুমের ফ্লোর, যা থেকে মনে হলো কোনো অতর্কিত আক্রমণের শিকার হয়েছিল অরুণিমা। মেঝেতে রক্তের ছোপ থাকলেও কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না, যা থেকে মনে হলো খুনটি দ্রুত এবং বিনা বাধায় সম্পন্ন হয়েছে। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলি তাহলে। হ্যাঁ স্যার। এরপর আমরা গেলাম অভিজিৎ রায়ের অফিসে। ওনাকে দেখে মনে হলো সে ভীষণ মানসিক চাপের মধ্যে আছে। পুলিশ তাকে ঘন ঘন জিজ্ঞাসাবাদ করছে, তার ব্যবসার উপরও এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। তার চেহারায় ক্লান্তি স্পষ্ট, চোখ কঠোরগত। দরজায় কটা টোকা মারল রুদ্র। ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। নমস্কার, আমি আচ্ছা আচ্ছা, আপনি আপনি কি পুলিশের লোক? না না না, আমি পুলিশ বা পুলিশের লোক নয় বটে, কিন্তু কাজটা পুলিশের মতোই করি আর কি। মানে মানে ঠিক ঠিক বুঝলাম না। নমস্কার, আমি শেখর রুদ্র বাগচি, নেশায় গোয়েন্দা। ও, মানে পুলিশের সাথে এই কেসে গোয়েন্দাও কাজ করছে? হ্যাঁ, ও ও, আমি আর পারছি না, আমি আর পারছি না এই জ্বালা সহ্য করতে। মিস্টার রায়, আমি কিছু বিষয়ে জানতে এসেছি। আমি জানি আপনি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আমাকে কিছু ব্যাপারে আপনাকে কয়েকটা প্রশ্ন করতেই হবে। হুম হুম, বলুন বলুন শেখর বাবু, কি কি জানতে চান? আপনার সাথে আনন্দ বর্মনের সম্পর্কটা ঠিক কেমন ছিল? সম্পর্ক? সে তো কবেই শেষ হয়ে গেছে। ওই লোকটা একটা শয়তান ছিল। আমার আমার সবটাই কেড়ে নিয়েছে। আমার ব্যবসা, আমার সম্মান, আমার জীবন। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ঘৃণা করতাম, প্রচন্ড ঘৃণা। আমি 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 ওর ধ্বংস পর্যন্ত চাইতাম। আর তাই খুনটাও করে ফেললেন? হ্যাঁ, কি খুন? না 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 না, আমি খুন করিনি। আমি জানি না কে ওকে খুন করেছে। সেদিন রাতে আমি আমার ফার্ম হাউসেই ছিলাম, শহরের বাইরে, আমার পরিবার আর কর্মচারীদের সঙ্গে। আমার কর্মচারীরা সাক্ষী, সবাই আমার কথা সমর্থন করবে। আমি চেয়েছিলাম জানেন, ওর ব্যবসা ডুবুক, ও সমস্যায় পড়ুক, কিন্তু খুন না না না, আমি খুনি নই। আমি খুনের মতো এমন ঘৃণ্য কাজ করতে পারি না। অভিজিৎ রায়ের কথাগুলো শুনে মনে হলো সে সত্যি বলছে। অন্তত তার চোখে প্রতিশোধের আগুন ছিল, কিন্তু খুনির চাতুর্য ছিল না। তার রাগটা ছিল খোলা বইয়ের মতো, লুকানোর কোনো চেষ্টা ছিল না। তার কথায় একটা অসহায়তা ফুটে উঠছিল, যেন সে নিজেও এই ঘটনার আকস্মিকতায় হতবাক। তারপর আমরা গেলাম ডক্টর মিত্রার চেম্বারে। ডক্টর মিত্রা একজন শিক্ষিত রুচিশীল মহিলা। মনোবিজ্ঞানী হিসেবে তার বেশ সুনাম ছিল, কিন্তু তার চোখে মুখে গভীর বিষাদ। অরুণিমা সেনের মৃত্যুর খবরে তিনি মানসিকভাবে বিধ্বস্ত। তার চেম্বারটা বেশ সাজানো গোছানো, শান্ত পরিবেশ, যা তার মানসিক অবস্থাকে আরো বেশি প্রকট করে তুলছিল।
আর ওনাকে চাক্ষুষ দেখে এক ঝটকায় বোঝা মুশকিল যে উনি একজন নারী, অর্থাৎ বয়কাট চুল, হাবভাব, আদব কায়দা সবটাই ছেলেদের মতো, এক কথায় যাকে বলা যায় টমবয়। পোশাক আশাকও সেরকম, একটা জিন্স টি শার্ট। এরপর দরজায় টোকা দিয়ে রুদ্র বলল, ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন, বলুন। নমস্কার, আমি শেখর রুদ্র বাগচি, নেশায় গোয়েন্দা। ও আচ্ছা, হ্যাঁ বলুন, আপনি কি জানতে চান? ডক্টর মিত্রা, অরুণিমা সেনের সাথে আপনার সম্পর্কটা ঠিক কিরকম ছিল? আমরা জানি আপনারা এক সময় খুব ঘনিষ্ঠ ছিলেন। অরুণিমার মৃত্যুর খবর আপনাকে কতটা আঘাত করেছে? ও ছিল আমার সব, ও আমার সবটা জুড়ে ছিল, আমার প্রেম, আমার জীবন। আমরা একসাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলাম, সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ও আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিল। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি অনেক, এমনকি অনুরোধও করেছি, ওর পায়েও পড়েছি। হ্যাঁ, আমি রেগেছিলাম, আমি খুব রেগেছিলাম ওর ওপর। আমার মনে হয়েছিল আমার পৃথিবীটা ভেঙে যাচ্ছে। ওর সাথে আমার ঝগড়াও হয়েছে এই ব্যাপারে। আপনাকে তো মাঝরাতে ওনার ফ্ল্যাটের নিচেও দেখা গেছে। এটা আপনাকে কে বলল? সেটা একান্তই ব্যক্তিগত। অত রাতে আপনি ওখানে কি করছিলেন? ওর ফ্ল্যাটের নিচে অপেক্ষা করছিলাম একটু দেখা করার জন্য। এক মিনিট, আপনি কি এরকম কিছু ভাবছেন যে আমি ওকে খুন করেছি? সে করতেই পারেন। কি? আমি ওকে খুন করব? ওকে খুন করা অসম্ভব। আমি ওর ভালো চেয়েছি সব সময়, শুধু চেয়েছি ও আমার কাছে ফিরে আসুক। সেদিন রাতে আমি ক্লিনিকে ছিলাম, নাইট ডিউটিতে। আমার মানসিক অবস্থা হয়তো খারাপ ছিল, কিন্তু আমি একজন মানুষ, একজন ডাক্তার। আমি প্রাণ বাঁচাই, প্রাণ নিই না। বেশ, তবে রাত 3টের দিকে অরুণিমাকে ফোন করেছিলেন কেন? কেন মানে আবার কি? আমি কি ফোন করতে পারি না ওকে? তার জন্য ঘড়ি দেখে ফোন করতে হবে? একেবারেই নয়। তবুও আনন্দ বর্মন আর অরুণিমার খুনের মাঝামাঝি সময়ে ফোন করেছিলেন, সেই জন্যই প্রশ্নটা করলাম। ব্যাপারটা কাকতালীয়। বেশ, আজ উঠি, আবার পরে দেখা হবে। ডক্টর মিত্রার কথায় আমরা একটু আবেগপ্রবণ দিক পেলাম। তার রাগ হয়তো ছিল, হতাশা ছিল, কিন্তু খুন করার মতো মানসিকতা আমরা ঠিক নিশ্চিত হতে পারলাম না। তার কষ্টটা জেনুইন মনে হলো, যেন তার ভেতরটা সত্যি ভেঙে গেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। বেরোনোর পর আমি রুদ্রকে বললাম, তাহলে কি অভিজিৎ রায় আর ডক্টর মিত্রা দুজনই নির্দোষ? পুলিশের প্রাথমিক সন্দেহভাজনরা ভুল ছিল? ওদের যুক্তিগুলো তো বেশ মজবুত। সম্ভবত, তবে ভুলে যাচ্ছিস যে আরও দুজনের সাথে এখনো দেখা করা বাকি। কিন্তু তাদের এই ঘটনাগুলোর সাথে এক ধরনের যোগসূত্র আছে। খুনি খুব চালাক রে। সে এমনভাবে খুন দুটো করেছে যাতে সবার সন্দেহ এই 2 জনের ওপরে গিয়ে পড়ে। খুন করার উদ্দেশ্য বুঝতে পারছি না, আর ওই পকেট ঘড়িগুলো, সেগুলো তো কেবলই এক ধাঁধা। মনে হচ্ছে খুনি আমাদের সাথে একটা খেলা খেলছে বা একটা বার্তা দিতে চাইছে, যা আমরা বুঝতে পারছি না, কিন্তু যার গভীর অর্থ আছে। তবে একটা কথা তোকে বলে রাখি, ডক্টর মিত্রা কিছু লুকোচ্ছেন, মিলিয়ে নিস। এরপর আমরা গেলাম সেই বারে যেখানে তানিয়াকে পাওয়া যাবে। রুদ্র সেখানে তানিয়াকে দেখতে পেয়ে নিজের পরিচয় দিল। তারপর শুরু হলো 2 জনের মধ্যে প্রশ্ন উত্তরের খেলা। মিস তানিয়া, আশা করি খবর পেয়েছেন। আপনি নিশ্চয়ই ওই আনন্দ বর্মনের কথা বলছেন। তো কতদিন ধরে চেনেন ওনাকে? যিনি প্রায় ওই 6 মাস হবে। তাহলে তো বালিগঞ্জের বাগান বাড়িতে বেশ কয়েকবার যাতায়াত হয়েছে। না না, আমাকে উনি বরাবরই টালিগঞ্জের ফ্ল্যাটে নিয়ে যেতেন। টালিগঞ্জ? পুলিশের তদন্তে তো এই ফ্ল্যাটের খোঁজ মেলেনি। সেটা আমি কিভাবে বলবো বলুন? এত
বড় মাপের মানুষ ওখানে থাকতেন কিভাবে কে জানে, আমারও খুব অবাক লাগতো। বেশ বেশ, আপনি খুনিদের সন্দেহের তালিকায় আছেন, তাই ভেবেচিন্তে উত্তর দেবেন। কিছু লুকোলে আপনি ফাঁসবেন কিন্তু। স্যার আসলে আমার বাড়িতে কেউ জানে না আমি এই শহরে কি কাজ করি, পেটের দায়ে এখানে এই কাজ করি, তো দয়া করে আমাকে এসবে টানবেন না। আমি এসব কিছু জানি না সাহেব। বেশ, আনন্দ বর্মনের খুন হওয়ার 2 দিন আগে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছিল কেন? উনি তো আপনার গায়েও হাত তুলেছিলেন। কি আর বলবো বলুন, আমরা বার ডান্সার হলেও আমাদের সবার কিছু খাস বাবু থাকে। এতদিন আমার বাবু বলতে আনন্দবাবুই ছিলেন, কিন্তু 2 সপ্তাহ আগে আমার কাছে আরেক বাবুর প্রস্তাব আসে। টাকাও ভালো দিচ্ছিল, তাই আমি একটু ওই বাবুকেই বেশি মনোরঞ্জন করছিলাম, আর এই ব্যাপারটাতেই ওনার বেশি আপত্তি ছিল। এই বিষয়ে তো ওনার আপত্তি থাকার কথা নয়। হ্যাঁ সাহেব, সেটাই তো। এর আগেও আমার এক বাবু ছিলেন, কিন্তু মিনাকে দেখার পর থেকে। নাম কি ওনার? ওই মিহির কান্তি না কি বেশ একটা নাম। ও বুঝেছি, ঠিক আছে, পরে দরকার হলে আবার আসবো। বার থেকে বেরিয়ে আসার পর দুজনেই একটা সিগারেট ধরালাম। এখানে আবার মিহিরকান্তি দাসের নাম যুক্ত হলো। হ্যাঁ, সেটাই দেখলাম। চল এবার তাহলে ওনার কাছেই যাই। তারপর আমরা গেলাম মিহিরকান্তি দাসের অফিসে। নামেই অফিস, ওনার টেবিল পর্যন্ত পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। মস্তান আর বলা যাবে না, কারণ এখন উনি হোয়াইট কলারের মধ্যেই পড়েন। তবুও বেশ চেষ্টা করে ওনার টেবিল পর্যন্ত পৌঁছানো গেল। ওনার সাথে কথা বলবো কি, ওনার দুপাশে দুটো সন্ডামার্কা লোক দেখে এমনি গলা শুকিয়ে আসছে আমার। রুদ্রর দৃষ্টি কিন্তু স্থির। আরে পুলিশ হলেও ঠিক ছিল রে, কিন্তু এসব মামুলি গোয়েন্দাও এখন দেখছি বাজারে ঘুরে বেড়াচ্ছে রে। এই কি বেশ নাম? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুদ্র। হ্যাঁ রুদ্রবাবু, বলুন বলুন, কি জানতে চান বলুন। হ্যাঁ, মামুলি গোয়েন্দাই বলতে পারেন, কিন্তু পুলিশ যখন এই কেসে আমাকে নিযুক্ত করেছে, তাহলে তো সত্যটা আমাকে খুঁজতেই হবে। তা মশাই, কি সত্যি জানতে চান বলুন। আপনার সাথে আনন্দ বর্মনের সম্পর্ক ঠিক কেমন ছিল? আমাকে সন্দেহ করছেন, আবার জিজ্ঞাসাও করছেন ওই আনন্দ বর্মনের সঙ্গে আমার সম্পর্ক কেমন ছিল? এ কে রে, তো জোকার মাল। এই শোনেন শোনেন শোনেন, ওই যে সাপে নেউলের সম্পর্ক দেখেছেন, আমার সাথে আনন্দ বর্মনের সম্পর্কটা ঠিক সেই রকমই ছিল, বুঝেছেন? এইসব জোকারগিরির প্রশ্ন আমাকে করবেন না। এই শুনুন, প্রশ্ন করার হলে এমন প্রশ্ন করুন যে প্রশ্নের উত্তর দিতেই মিহিরকান্তি মজা পাবে, বুঝেছেন? তানিয়ার সাথে আপনার কিসের সম্পর্ক? এই এই, এবার বাড়াবাড়ি হচ্ছে বলে দিলাম। শুনুন মিহির বাবু, আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, তাহলে আমাকে তদন্তের কাজে সাহায্য করতে ক্ষতি কোথায়? বিশ্বাস করুন, আপনি কি করেন, কেন করেন, কিভাবে করেন, সেসব জানার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমার কাজ আনন্দ বর্মন এবং অরুণিমার খুনিকে খুঁজে বের করা। একটা কথা না বলে পারছি না যে ভালো লাগলো আপনার মতো একটা লোকের সাথে কথা বলে। তার কারণ হচ্ছে আপনার সাহস দেখে আমার খুব ভালো লেগেছে। এখানে বড় বড় হনু এসে মুতে দেয়, সেখানে নাকি আপনি... আচ্ছা বাদ দিন বাদ দিন। আসলে আনন্দ বর্মন একসময় আমার পার্টনার ছিল রিয়েল এস্টেটে। পার্টনার বলা ভুল হবে, পার্টনার করেছিলাম মালটাকে। আমি দেখিয়েছিলাম ওকে এইসব লাইন। ভাবলাম এমনি ঘুরে বেড়াচ্ছে, মালটাকে একটু কাছে থেকে পাঁচ আট তো ভাবলাম একটু কাছে রেখে মালটাকে একটু পালিশ করে দিই,
যাতে ভবিষ্যতে উন্নতি করতে পারে। কিন্তু শালা ও তো 2 নম্বরই মাল। 2 নম্বরই বলা ভুল হবে, কারণ 2 নম্বরই কম বেশি সকলকেই এই লাইনে করতে হয়। কিন্তু ও ছিল একেবারে আলাদা জাতের, একদম জাত গোখরো। শালা ছবল মারলেই এক ছবিতে ছবি। ওর উপর আমি বিশ্বাস করেছিলাম। তারপর একদিন হঠাৎ একটা বিল্ডিং ভেঙে পড়ে। ক্ষতি খুব বেশি হয়নি, কারণ ওটা সবে নতুন কনস্ট্রাকশন শুরু হয়েছিল। এই খবর আমার কাছে সত্যিই অজানা ছিল। আরে মশাই, তখন পুলিশ, উকিল, মিডিয়া সব আমার পকেটে, তো খবর লিক হবে কোত্থেকে? কিন্তু হ্যাঁ, চাপ একটা হয়েছিল। ওখানে 2 জন ওয়ার্কার মারা গিয়েছিল, যে কারণে ওদের বাড়ির লোক কেস করেছিল। হ্যাঁ, সেভাবে হয়তো প্রভাব পড়েনি আমার ওপর, কারণ আমি ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিলাম বা একটু ফ্যামিলিকে বুঝিয়েছিলাম যে কারোর দোষে তো এরকম হতে পারে না, হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, এখন কি করা যাবে। কিন্তু ওই শুয়োরের বাচ্চা, মানে ওই আনন্দ বর্মন যার কথা আপনি বলছেন, ওই শুয়োরের বাচ্চা আমাকে সব জায়গায় দোষী প্রমাণ করেছিল। শালা মালটাকে মনে হয়েছিল তখনই উড়িয়ে দিই। কিন্তু হ্যাঁ, আবার নিজেকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আর আপনি আমাকে সন্দেহ করছেন। আরে সন্দেহ করে টোরে মিহির কান দিয়ে কোনো লাভ নেই। এসে জিজ্ঞেস করুন খুন করেছেন, করলে বলে দেবো হ্যাঁ মালটাকে আমি মেরেছি। এইসব কি এই দিক ওই দিক সেই দিক করে প্রশ্ন করছেন মাইরি, এত হ্যাজানো আমার ভাল লাগে না। ডিরেক্ট বলুন খুন করেছেন, আমি বলবো না। খুন করা হলে মিহিরকান্তি রাস্তার মাঝে লোকের সামনে দাঁড় করিয়ে খুন করবে। হ্যাঁ, এটা 30 বছর আগে হলে এরকমই হতো, কিন্তু এখন হয়তো সেগুলো পসিবল না। বেশ, আর তানিয়া? আরে দূর, ওসব একটু চুলকে ঘা করা কাজ। আরে মানে ব্যাপারটা হচ্ছে, আমি ওই বারে যেতাম তো ওই তানিয়া মালটা ঢলানি দেখলাম ওর উপর। আরে মটকাটা একটু সাটকে গেল। খবর নিলাম, তো খবর নিয়ে দেখলাম তানিয়ার প্রেমে নাকি মালটা হাবুডুবু খাচ্ছে। তখন ভাবলাম একটু কি করা যায়, একটু চুলকে ঘা করি আর কি। ব্যাস একটু চুলকে দিলাম, এছাড়া আর কিছু না। আর কিছু হলে বলে দিতাম। আরে শুনুন, মিহিরকান্তি কাউকে ভয় পায় না। বুঝলাম। ঠিক আছে মিহিরবাবু, আজ আমরা উঠি। আর যদি কোনো দরকার হয় অবশ্যই আসবেন। আমার খুব আপনাকে পছন্দ হয়েছে। আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আপনার সাহস আমার খুব ভালো লেগেছে। আসবেন, অবশ্যই আসবেন। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পরদিন সকালে আমি আর রুদ্র বাড়িতে বসে এই ব্যাপারেই আলোচনা করছিলাম। তার মধ্যে ইরা চা নিয়ে এলো। রুদ্র চা খেতে খেতে বলল, সুজিত, এই জমিদার বাড়ির সম্পত্তি চুরি হয়েছিল 50 বছর আগে। আনন্দ বর্মন আর অরুণিমা সেনের সাথে ওই জমিদার পরিবারের কি সম্পর্ক থাকতে পারে? এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। এই ঘড়িগুলোর উপস্থিতি প্রমাণ করে যে খুনি অতীতের কোনো ঘটনার সাথে এদের যোগসূত্র খুঁজছে। তাহলে আর কি, শুরু করা যাক চিরুনি তল্লাশি। না, এইভাবে হবে না ভাই। একজন আছেন যে আমাদের এই বিষয়ে সাহায্য করতে পারে। মাঝে একটা ব্যাপারে পরিচয় হয়েছিল। ওনাকে সকলে হরেন কাকা বলেই চেনে। ওনার বাড়িতে গেলে মনে হবে মিউজিয়ামে ঢুকেছিস। উনি একসময় সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। প্রচুর পেপার কাটিং, পুরনো খবর পুঙ্খানুপুঙ্খ পাবি ওনার কাছে। সেই সময়ের অ্যান্টিক জিনিস থেকে শুরু করে কয়েন, বই, পুঁথি সব পাবি। সব কাজ ছেড়ে আমরা পৌঁছালাম ওনার বাড়ি। রুদ্রর কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মুহূর্তেই মনে হলো যেন আমরা টাইম ট্রাভেল করে 50 বছর পিছনে চলে এসেছি। কেমন আছো বলো রুদ্রবাবু? খুব ভালো, আপনি কেমন আছেন? আমারও আর কি চলে যাচ্ছে। পরিচয় করিয়ে দেই, এ আমার বন্ধু সুজিত বন্দ্যোপাধ্যায়, পেশায় লেখক।
ও, তোমার লেখা সব্যসাচীর সন্ধানে গল্পটি পড়েছি। বেশ ইন্টারেস্টিং ছিল তোমাদের অভিযান। আশীর্বাদ করবেন যেন আরো ভালো লিখতে পারি। আশীর্বাদ রইল বাবা। রুদ্রবাবু, তা কি মনে করে এখানে আসা? সেই অ্যান্টিং দম দেওয়া সোনার পকেট ঘড়ির ব্যাপারে মনে হয় কিছু জানতে চাও। কাকাবাবু, আপনি কিভাবে জানলেন? আপনি ঠিকই ধরেছেন কাকাবাবু, সেই ব্যাপারেই এসেছি। তাহলে শোনো, জমিদার বাড়ির শেষ জীবিত সদস্য ছিলেন একজন বৃদ্ধা, যার নাম ছিল শুভ্রা দেবী। তিনি এই ঘড়িগুলোকে শুধুমাত্র পারিবারিক সম্পত্তি নয়, বরং তাদের বংশের সমৃদ্ধি এবং ভাগ্যের প্রতীক বলে মনে করতেন। ঘড়িগুলো চুরি যাওয়ার পর তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে অল্প কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। তার পরিবারের লোকজন বলতো শুভ্রা দেবীর মৃত্যুর কারণ ছিল এই ঘড়ি হারানোর শোক। যদিও জমিদার বাড়ি কবেই ধ্বংস হয়ে গেছে শোনা যায়, কিন্তু শুভ্রা দেবীর জীবিত থাকা অবস্থায় সেটা অক্ষত ছিল। তাহলে আসলে প্রায় 35 বছর আগে কিছু গুন্ডা বা চোরা অ্যান্টিক ডিলার বলা যায়, তারাই জমিদার বাড়িটা আত্মসাৎ করে। ওই মহিলা হাতে পায়ে ধরেছিল যে তার শেষ সম্বল ওই ঘড়িগুলো যাতে ওরা না নেয়, কিন্তু কোনো লাভ হয়নি। ওই মহিলা প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন। তখন প্রশাসনও ছিল ওদের পকেটে। ওনারা কারা ছিল কিছু বলতে পারবেন? তোমার মনে হয় যে এইসব খবর সকলে জানবে, বা এগুলো সংবাদপত্রের মাধ্যমে বাইরের লোক জানতে পারবে? এগুলো ধামা চাপা পড়ে যেত। এখনকার মতো ওই সব কিছু ভাইরাল হতো না যে। বুঝলাম। সেই রাতে শহরের আলো নিভে গেলে আমরা সন্তর্পণে আনন্দ বর্মনের টালিগঞ্জের কাছে একটা পুরনো ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলাম। এই অ্যাড্রেস যদিও তানিয়ার কাছ থেকেই পাওয়া গেছে। ফ্ল্যাটের বাইরে তালা ঝুলছে। রুদ্র তার পুরনো অভিজ্ঞতার ঝুলি থেকে একটি সূক্ষ্ম যন্ত্র বের করলো, যা দিয়ে সে তালা খোলার চেষ্টা করতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই খট করে তালা খুলে গেল। আমরা নিঃশব্দে ভেতরে ঢুকলাম। ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই রুদ্র তার পকেট টর্চ জ্বালল। আমরা সাবধানে চারিদিকে তাকাতে লাগলাম। বইয়ের তাক, কাজের সরঞ্জাম, নানা রকম অ্যান্টিক জিনিসের ভাঙা টুকরো, সব কিছু অগোছালো। আমরা যখন পেছনের একটা ভাঙা আলমারি খুললাম, তখন এক ঝলক অদ্ভুত কিছু চোখে পড়ল। আলমারির ভেতরটা ভর্তি ছিল পুরনো নথি, মানচিত্র আর কিছু জীর্ণ ডায়েরিতে। তার মধ্যে একটা ছোট কাঠের বাক্স ছিল, সেটি তালা বন্ধ। রুদ্র সেটি খুলতেই ভেতরে আমরা যা দেখলাম তাতে আমাদের চোখ কপালে উঠল। বাক্সটির ভেতরে ছিল বেশ কিছু অস্পষ্ট ফটোগ্রাফ, যেখানে আনন্দ বর্মনের যৌবনের ছবি দেখা যাচ্ছে। তার পাশে আরও কয়েকজন লোক। ছবিগুলো ধূসর এবং কিছুটা অস্পষ্ট হলেও আনন্দ বর্মনকে চিনতে কোনো সমস্যা হচ্ছিল না। তার সাথে কিছু অচেনা লোক। তবে একজনের ফটো দেখে আমি চমকে উঠলাম, কিন্তু রুদ্রর ঠোঁটের কোণায় একটা বাঁকা হাসি। তারপর সেখান থেকে বেরিয়ে ওই মাঝরাতেই আমরা গেলাম অরুণিমা সেনের লেকটাউনের ফ্ল্যাটে। ওখানে গিয়েও চিরুনি তল্লাশি শুরু হলো। কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। হঠাৎ রুদ্রর কি মনে হতে আলমারিটা খুলল। যদিও আলমারির অবস্থা দেখে মনে হচ্ছে মিনি সুনামি হয়ে গেছে সেখানে। পুলিশ তো ভালোভাবে সবকিছু ঘেঁটে দেখেইছে, তার উপর আমরাও একবার ঘেঁটে দেখেছি।
রুদ্র আলমারির লকারের ভিতরে টর্চ মেরে কি যেন একটা দেখলো। তারপর পকেট থেকে ওর টুল কিট বের করে ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো খুলে আরও একটা ছোট লকার আবিষ্কার করলো। আর সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আবিষ্কার হয় সেটা ছিল একটা হলুদ হয়ে যাওয়া চিঠি। চিঠিটা শুভ্রা দেবীর হাতের লেখা, জমিদার বাড়ির শেষ মালকিন। চিঠিতে তিনি তার সম্পত্তি হারানোর গভীর দুঃখ এবং একদল অসাধু ব্যবসায়ীর নাম উল্লেখ করেছেন, যারা তার কাছ থেকে জোর করে জমিদারি কেড়ে নিয়েছিল এবং তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছিল। চিঠিতে স্পষ্ট করে লেখা ছিল যে কিছু ঘৃণ্য লোক তার সর্বনাশ করেছে এবং তারা তার মৃত স্বামীর সবচেয়ে অমূল্য সম্পদ, সেই দম দেওয়া সোনার পকেট ঘড়িগুলো হাতিয়ে নিয়েছে। চিঠিতে আনন্দ বর্মনের নামও ছিল, কিন্তু কেবল নাম নয়, তার নামের পাশে একটা অদ্ভুত কোড নাম্বার লেখা ছিল। রুদ্র, এটা তো শুধু চুরির ঘটনা নয়, এটা তো জমিদারি কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্রের গল্প। আর আনন্দ বর্মন এই চক্রের একজন সদস্য ছিল। তাহলে এই ঘড়িগুলো সে চুরি করেছিল? হ্যাঁ, আর অরুণিমা সেন ছিল তার সচিব। সে হয়তো এই সব গোপন নথি সম্পর্কে জানতো, হয়তো আনন্দ বর্মনকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল বা এই সত্য ফাঁস করে দিতে চেয়েছিল। আমরা আরও একটি ডায়েরি পেলাম। এটি শুভ্রা দেবীর ব্যক্তিগত ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমার পূর্বপুরুষদের রক্তে ভেজা এই ঘড়িগুলো আমাদের জমিদারির শেষ সম্বল ছিল। ইংরেজ আমলে উপহার পাওয়া এরকম অনেক জিনিস আমাদের পূর্বপুরুষেরা যত্ন সহকারে রেখে এসেছে, কিন্তু সব দেনার দায়ে চলে যাওয়ার পরেও আমার স্বামী এটাকে সামলে রেখেছিল। আর এটা তোমরা নিয়ে নিলে? এদের ফিরিয়ে আনতেই হবে। আনন্দ বর্মন, তোমার সাম্রাজ্য মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তোমাকে এবং তোমার সমস্ত সঙ্গীদের এর মূল্য দিতে হবে। খুব শীঘ্রই সময় ফুরিয়ে আসছে। পরের দিন সকালে রুদ্রর বাড়িতে আশিসকে ডাকা হলো। আশিস আসতেই ইরা সকলের জন্য চা জল খাবার নিয়ে এলো। আশিস, ডাক্তার মিত্রকে গ্রেপ্তার করার ব্যবস্থা করো। ডক্টর মিত্রা? কিন্তু সে তো একজন সম্মানীয় ব্যক্তি, আর তার তো মজবুত যুক্তিও আছে। নাইট ডিউটি ছিল তার, সবই তো তার পক্ষে। তোরা নিশ্চিত? যুক্তি সবসময় সত্য হয় না আশিস। একজন মনোবিজ্ঞানী জানেন কিভাবে নিজেকে আড়াল করতে হয়, কিভাবে মনস্তাত্ত্বিক খেলা খেলতে হয়। ডক্টর মিত্রার বাবা যদি এই চক্রের অংশ হয়ে থাকে, তবে তার পক্ষে এই প্রতিশোধের মোটিভ থাকা অস্বাভাবিক নয়। তার বাবা হয়তো আনন্দ বর্মনের সঙ্গেই ছিল যখন জমিদারির সর্বনাশ হয়েছিল। কি? ডক্টর মিত্রের বাবা? তারপর গতকালের সেই ছবি দেখিয়ে আশিসকে বলল, এই নে প্রমাণ। ও, এবার বুঝলাম ঠোঁটের কোনায় ওই হাসির রহস্য। কিন্তু তুই বুঝলি কিভাবে ইনি ওর বাবা? ওনার টেবিলে রাখা ফটোটা দেখলে বুঝবি। যদিও ফটোটা ওনার দিকেই ঘোরানো থাকে, কিন্তু ডক্টর মিত্রার পিছনে থাকা কাঁচের রিফ্লেকশনে আমি ওনার বাবার ছবি দেখেছি, যেখানে উনি যৌবনকালে ডক্টর মিত্রাকে কোলে ধরে আছেন। বাপরে, মানতে হবে বস, বাস বাকি চোখ। আশিসবাবু ছবিটা হাতে নিয়ে দেখল। আনন্দ বর্মনের সেই তরুণ বয়সের ছবিতে তার পাশে দাঁড়ানো এক যুবক। সেই চিঠিটাও ভালোভাবে খতিয়ে দেখল, আর চিঠিটাতে লেখা কোড নাম্বারগুলো, সেগুলো কি আসলে এই চক্রের অন্য সদস্যদের পরিচয়? ডক্টর মিত্রাকে স্রেফ অরুণিমার প্রেমিকের চোখে দেখেছিলাম, কিন্তু তার বাবার সাথে আনন্দ বর্মনের সম্পর্ক, এটা নতুন তথ্য। হয়তো ডক্টর মিত্রার বাবা সেই জমিদার পরিবারের সম্পত্তি আত্মসাদের চক্রের একজন ছিল, আর ডক্টর মিত্রা হয়তো তার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছে। অথবা
অথবা সে নিজেই সেই ঘটনার শিকার। তাহলে অরুণিমা সেনের কি হবে? ডক্টর মিত্রা কেন অরুণিমাকে খুন করবে? সে তো তার প্রেমিকা ছিল। হয়তো অরুণিমা এইসব গোপন তথ্য জেনে গিয়েছিল। সে আনন্দ বর্মনের ব্যক্তিগত সচিব ছিল এবং আনন্দ বর্মনের সমস্ত গোপন লেনদেনের হিসেব রাখত। অরুণিমা হয়তো এই সব কিছু জানতে পেরেছিল বা নিজেই আনন্দ বর্মনের ফাইল ঘেঁটে সত্যটা খুঁজে বের করেছিল। আর এই ব্যাপারগুলো নিয়ে ডক্টর মিত্রা এবং আনন্দকে হয়তো ব্ল্যাকমেল করছিল। না না না, হচ্ছে না, ঠিক হচ্ছে না। ডক্টর মিত্রা এই সব জবাব দেবে। আশিস, উনি মনোবিজ্ঞানী, মন নিয়ে খেলতে জানে। আমি আর সুজিত ওর সাথে কথা বলছি, তুই হঠাৎ করে ঢুকবি ওনার চেম্বারে ওনাকে গ্রেফতার করতে, তাহলে ও খেলা সাজানোর সুযোগ পাবে না, উল্টে চমকে যাবে। বেশ, তবে তাই হোক, আমি উঠি এখন। তারপর আমরা সময় নিয়ে পৌঁছালাম ডক্টর মিত্রার চেম্বারে। নমস্কার ম্যাডাম, বলেছিলাম না আবার দেখা হবে। হ্যাঁ বলুন, কি ব্যাপার? ডক্টর মিত্রা, আমরা অরুণিমা সেনের জীবনের কিছু পুরনো দিক নিয়ে গবেষণা করছিলাম। কিছু পুরনো বন্ধু এবং পরিচিতিদের সঙ্গে কথা বলেছি। আমরা জানতে পেরেছি আপনার বাবাও একসময় আনন্দ বর্মনের সাথে পরিচিত ছিলেন। ডক্টর মিত্রার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, তার চোখে এক ঝলক ভয় খেলে গেল। আমার বাবা, তিনি তো আনন্দ বর্মনের একজন সাধারণ পরিচিত ছিলেন, বহু বছর আগে মারা গেছেন। এর সাথে অরুণিমার মৃত্যুর কি সম্পর্ক? আমরা কিছু পুরনো ছবি পেয়েছি যেখানে আপনার বাবা আনন্দ বর্মনের সাথে আছেন। ছবিগুলো অনেক পুরনো, যখন আনন্দ বর্মন একজন সাধারণ ঠিকাদার ছিলেন, এবং কিছু নথি ইঙ্গিত দিচ্ছে যে আপনার বাবা এবং আনন্দ বর্মন একটি পুরনো জমিদারি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জড়িত ছিলেন। ডক্টর মিত্রা উঠে দাঁড়ালো, তার চোখে তখন স্পষ্ট ভয়। সে তার ভেতরের অস্থিরতা লুকাতে পারছিল না। এটা মিথ্যে, এটা মিথ্যে। আমার বাবা কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিলেন না। আর আপনি কি বলতে চাইছেন? আমাকে অপমান করছেন? আমি কোনো অপমান করছি না ডক্টর মিত্রা, আমি শুধু সত্যিটা জানতে চাইছি। আনন্দ বর্মন আর অরুণিমা সেনের খুনের রহস্য এই জমিদারির পুরনো ঘটনার সঙ্গে জড়িত, আর আপনার বাবার নাম সেই ঘটনার সঙ্গে উঠে আসছে। ডক্টর মিত্রা হঠাৎই শান্ত হয়ে গেল, তার মুখটা পাথরের মতো হয়ে গেল। সে জানলার দিকে তাকিয়ে রইল, যেন দূরে কোথাও তার অতীতকে খুঁজে ফিরছে। তারপর সে ঘুরে আমাদের দিকে তাকালো। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা, যা গভীর এক যন্ত্রণার ইঙ্গিত দিচ্ছিল। আপনারা যা জানেন তা হয়তো সবটা সত্যি নয়। আমার বাবা আনন্দ বর্মনের দ্বারা প্রতারিত হয়েছিলেন। তিনি জানতেন না আনন্দ বর্মন একজন চোর আর প্রতারক। আমার বাবাও সেই জমিদারির একটা অংশ কিনতে চেয়েছিলেন সরল বিশ্বাসে, কিন্তু আনন্দ বর্মন তাকে ফাঁসিয়ে দেয়, সমস্ত সম্পত্তি একা হাতিয়ে নেয়। আর আমার বাবা সেই অপমানেই আত্মহত্যা করেন। আমরা স্তব্ধ হয়ে গেলাম। এই ছিল আসল মোটিভ। প্রতিশোধের আগুনে পড়ছিল ডক্টর মিত্রা। আর অরুণিমা সেন? অরুণিমা সবটা জানতো। সত্যি বলতে আমি ওকে ওখানে কাজের হদিশ দিয়েছিলাম। সে জানতো না যে কেন আমি তাকে ওখানের সন্ধান দিয়েছি। সে ধীরে ধীরে আনন্দর বিশ্বাস অর্জন করে। সে আনন্দর সব গোপন ফাইল ঘাঁটতো। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম আনন্দ বর্মনের থেকে দূরে থাকতে। আমি ওকে জানিয়েছিলাম যে আনন্দ বর্মনই আমার বাবার সাথে প্রতারণা করেছিল, কিন্তু কিন্তু অরুণিমা বিশ্বাস করতে চায়নি। সে আনন্দ বর্মনকে অন্ধের মতো বিশ্বাস করত। আমি আনন্দ বর্মনের টালিগঞ্জের ফ্ল্যাটের কথাও জানতাম, কিন্তু হ্যাঁ, ওই ঘরে ঢোকা এত সহজ ছিল না। আমাকে শেষবারের মতো বিশ্বাস করে এবং আমার কথা মতো
আনন্দর খুব কাছের হয়ে ওঠে। একদিনও সেই ফ্ল্যাট থেকে কিছু নথি চুরি করেছিল, সাথে ওই ঘড়িগুলো। কিছু মানুষ জানতো যে ওই জিনিসগুলো আমার বাবা চুরি করেছিলেন, কিন্তু না, আমার বাবা আমাকে সবটা বলে গিয়েছিলেন। চুরি করেছিল ওই জানোয়ারটা। তারপর ও তখন আনন্দ বর্মনের গোপন নথি দেখে এবং সেই ঘড়িগুলো দেখে আমার কথা বিশ্বাস করেছিল আর আমার কাছে ক্ষমাও চেয়েছিল। ও বলেছিল যে সে আনন্দ বর্মনের কাছ থেকে দূরে সরে যাবে এবং এই সমস্ত প্রতারণা ফাঁস করে দেবে। সেই ঘড়িগুলো ও আমাকে দিয়ে দিয়েছিল। ডক্টর মিত্রার কথাগুলো শেষ হওয়ার আগেই তার চেম্বারের দরজা খুলে গেল। ইন্সপেক্টর আশিস ভেতরে ঢুকলো, তার সাথে দুজন কনস্টেবল। ডাক্তার মিত্রা, আপনাকে গ্রেপ্তার করা হলো আনন্দ বর্মন এবং অরুণিমা সেনের খুনের অভিযোগে। ডক্টর মিত্র অবাক হয়ে গেল। সে কিছু বলার আগেই কনস্টেবল তাকে হাতকড়া পরিয়ে দিল। সে আমাদের দিকে তাকিয়েছিল, তার চোখে এক অব্যক্ত যন্ত্রণা। আমি খুন করিনি, আমি খুন করিনি। রুদ্র আর আমি একে অপরের দিকে তাকালাম। ডক্টর মিত্রার স্বীকারোক্তি ছিল, তার বাবার কাহিনীও পরিষ্কার। তাহলে সে কি সত্যি বলছে, নাকি এটা তার আরেকটা চালাকি? আর যদি সে খুনি না হয়, তবে অন্য কেউটা কে? এই রহস্যের জট যেন আরো গভীরে ঢুকছে। ডক্টর মিত্রাকে গ্রেপ্তার করা হলেও রুদ্র আর আমার মন মানছিল না। ওর কথাগুলো বারবার কানে বাজছিল। যদি সে সত্যি বলে থাকে, তাহলে আসল খুনি কে? আর যদি সে মিথ্যে বলেও থাকে, তাহলে কেন? তার অ্যালিবাই তার বাবার কাহিনী, সবকিছুতেই একটা ফাঁক রয়ে গেছে বলে মনে হচ্ছিল। আরও একটা জিনিস মাথায় ঢুকছিল না, যে ওই ঘড়িগুলো তাহলে কেন রেখে গেল মৃতদেহের কাছে। প্ল্যান মাফিক সব করতে গিয়ে যেন ডক্টর মিত্রার আরও কিছু কথা যেন শোনা হলো না। আমরা আবার ইন্সপেক্টর আশিসের সাথে দেখা করলাম। আশিস তখন একজন মহিলা পুলিশ অফিসারকে নিয়ে ডক্টর মিত্রাকে জিজ্ঞাসাবাদ করছিল। ডক্টর মিত্রা আবারও একইভাবে তার বাবার প্রতারিত হওয়ার গল্প বিস্তারিতভাবে বলল। সে দাবি করল আনন্দ বর্মন তার বাবাকে ব্যবহার করে জমিদারির সম্পত্তি আত্মসাৎ করেছিল এবং সেই অপমানেই তার বাবা আত্মহত্যা করেন। ডক্টর মিত্রা তখন থেকেই আনন্দ বর্মনের উপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিল, কিন্তু সে সরাসরি খুন করেনি, কারণ সে প্রতিশোধ নিতে চেয়েছিল আনন্দর সম্মান নষ্ট করে, তার সাম্রাজ্য ভেঙে দিয়ে, যেভাবে তার বাবা অপদস্থ হয়েছিলেন। আমি আনন্দ বর্মনকে ঘৃণা করতাম, কিন্তু অরুণিমা, ওকে আমি ভালোবাসতাম। আমি ওর কোনো ক্ষতি করতে পারি না। ও আমাকে বিশ্বাস করতে শুরু করেছিল। আনন্দ বর্মনের সব ফাইল আমাকে দেখাতে রাজি হয়েছিল। আমরা একসঙ্গে মিলে আনন্দ বর্মনের প্রতারণার মুখোশ খুলে দেওয়ার পরিকল্পনা করেছিলাম। আপনি বলেছিলেন যে ঘড়িগুলো অরুণিমা আপনাকে দিয়েছিল, তাহলে সেগুলো মৃতদেহ পর্যন্ত পৌঁছালো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আমি আনন্দ বর্মনের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু খুন করার জন্য নয়। আমি তাকে ব্ল্যাকমেল করতে গিয়েছিলাম, তার সব কুকীর্তি ফাঁস করার হুমকি দিতে গিয়েছিলাম। আমি যখন ওর বাগান বাড়িতে ঢুকি, তখন আনন্দ বর্মন মেঝেতে মৃত অবস্থায় পড়েছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তখনই বুঝতে পারছিলাম আমি ফেঁসে যাব। দ্রুত ওই পকেট ঘড়িটা পাশে রেখে আমি পালিয়ে আসি। ঘড়িটা আমি অনেক আগে থেকেই আনন্দ বর্মনকে দেখানোর জন্য আমার কাছে রেখেছিলাম, কারণ ওই ঘড়িগুলোই ছিল আমার বাবার প্রতি ওর প্রতারণা করার মূল প্রমাণ। ও জীবিত হোক বা মৃত, আমি ওকে ওই ঘড়ি দেখাতে চেয়েছিলাম। আর আমি জানতাম না তখন যে এই ঘড়ির ইতিহাস একদিন পুলিশ ঠিকই খুঁজে বের করবে।
আর সেদিন আমার বাবা উপর থেকে অনেক অনেক শান্তি পাবে। আরেকটা ঘড়ি বাবার স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দিতে চেয়েছিলাম, কারণ আমি তারপর অরুণিমার ফ্ল্যাটে গিয়েছিলাম ওকে সবটা বলার জন্য। আমি অরুণিমাকে ফোন করি আনন্দ বর্মনের হত্যার খবর দিতে, কিন্তু ফোন না ধরাতে আমি বাধ্য হই ওর ফ্ল্যাটে যাই। আমি যখন অরুণিমার ফ্ল্যাটে পৌঁছই তখন দেখলাম দরজা ভেজানো। আমার সন্দেহ হয়, দরজা ঠেলে ঢুকতেই দেখি অরুণিমা মেঝেতে পড়ে আছে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। আমি ঘড়িটা পাশে রেখে পালস চেক করতেই বুঝি যে ও আর নেই। আমি ভয়ে সেখান থেকে পালিয়ে আসি এবং তাড়াহুড়ো করতে গিয়েই হয়তো সেই ঘড়িটা ওখানে ফেলে রেখে এসেছিলাম। ডাক্তার মানুষ, আদব কায়দা ভালোই জানেন, তাই ঘড়িগুলো থেকে কোনো হাতের ছাপও পাওয়া যায়নি। বেশ ভালো। আমি আবারও বলছি যে আমি খুনগুলো করিনি। ডক্টর মিত্রার এই বয়ান আমাদের কাছে নতুন এক সম্ভাবনা খুলে দিল। যদি সে সত্যি বলে থাকে তাহলে খুনি কে? আনন্দ বর্মনের সঙ্গে তার বাবার যে পুরনো যোগাযোগ ছিল, সেখানে কি আরো কোনো তৃতীয় পক্ষ জড়িত ছিল? সুজিত, আনন্দ বর্মনের সঙ্গে ডক্টর মিত্রার বাবার সম্পর্ক ছিল, তার মানে তারা একই চক্রের অংশ ছিল। কিন্তু শুভ্রা দেবীর চিঠিতে আনন্দ বর্মনের নামের পাশে যে কোড নম্বর ছিল, সেটা শুধু আনন্দ বর্মনেরই নয়, বরং পুরো চক্রের ইঙ্গিত। আমরা আবার শুভ্রা দেবীর চিঠির দিকে মনোযোগ দিলাম। সেই কোড নাম্বার। রুদ্র দ্রুত ইন্সপেক্টর আশিসের ডেস্কের কাছে রাখা আনন্দ বর্মনের অফিসের পুরনো ভিজিটার লগবুকের দিকে হাত বাড়ালো। পুরনো তারিখগুলো ঘাঁটতে ঘাঁটতে সে একটি নাম খুঁজে পেল, মিস্টার রায়, কোড R13। সুজিত, পেয়েছি, অভিজিৎ রায়, আনন্দ বর্মনের প্রাক্তন বিজনেস পার্টনার। শুভ্রা দেবীর চিঠিতে লেখা কোড নাম্বারের সাথে মিলে যাচ্ছে। সে শুধু আনন্দ বর্মনের শত্রু ছিল না, সে হয়তো সেই জমিদারির সম্পত্তি আত্মসাৎ করার চক্রেরও একজন সদস্য ছিল। ইন্সপেক্টর আশিস পুলিশ নিয়ে দ্রুত অভিজিৎ রায়কে গ্রেপ্তার করে। আমরাও সেখানেই উপস্থিত ছিলাম। এবার অভিজিতের চোখে মুখে আর সেই ক্লান্তির ছাপ ছিল না, তার বদলে ছিল এক অদ্ভুত অস্থিরতা। সে যখন জানল যে তার নাম শুভ্রা দেবীর চিঠিতে কোড নাম্বারের সাথে মিলে গেছে, তখন সে সম্পূর্ণ ভেঙে পড়ল। হ্যাঁ, মানে আমি ছিলাম আনন্দ বর্মনের সাথে, আমিও ছিলাম। আমরা সেই জমিদার পরিবারের সম্পত্তি আত্মসাৎ করেছিলাম, আত্মসাৎ। কিন্তু এই আনন্দ বর্মন আমার সাথেও প্রতারণা করেছিল। সে আমাকে সবকিছু থেকে বঞ্চিত করে। আর খুন আনন্দ বর্মন এবং অরুণিমা সেন? হ্যাঁ, আমি আনন্দ বর্মনকে খুন করেছি। সে আমাকে শেষ করে দিয়েছিল। আমি তাই চেয়েছিলাম তাকে শেষ করতে। আমি তার বাগান বাড়িতে গিয়েছিলাম, তাকে ছুরি দিয়ে খুন করি আমি। খুন করি আমি। আর অরুণিমাকে কেন খুন করলেন? অভিজিৎ রায় নীরব রইল। সে মাথা নিচু করে বসে রইল। তার চোখে ভয়, হতাশা এবং একটা অদ্ভুত শূন্যতা। হ্যাঁ, আমি অরুণিমার উপর নজর রাখতাম। ডাক্তার মিত্রার সাথে ওর সব রকমের ব্যাপার আমি জানতে পারি। আমার ভয় ছিল, জানেন, যে অরুণিমা যদি ডাক্তার মিত্রার সাথে একজোট হয়ে আনন্দ সবকে চাপাস করে, হ্যাঁ, তাহলে আমি তো বদনাম হয়ে যাব। তাই সেই রাতে আনন্দকে খুন করার পর ভোরের দিকে আমি অরুণিমার বাড়িতে যাই। আমি আনন্দ সব ডকুমেন্ট, অর্থাৎ আগের অতীতের সব নথি ফেরত চাই, কিন্তু ও দিতে অস্বীকার করে। হ্যাঁ, তারপর আমি না চাইতো ওকে সরিয়ে দিতে বাধ্য হই।
ওখানে ওখানে পড়ে থাকা সব নথি আমি আমি তারপর নিয়ে আসি। আমি সব নিয়ে আসি। কিন্তু দুঃখের বিষয় সবকিছু আপনি নিয়ে যেতে পারেননি, তাই তো আজ আপনি এখানে। এবার মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত থাকুন। কেসটা ক্লোজ করে যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন আপন মনেই ভাবছিলাম যে হ্যাঁ, ওটা হয়তো আমাদের কাছে একটা দম দেওয়া সোনার পকেট ঘড়ি মাত্র, কিন্তু কিছু কিছু মানুষের জীবনে হয়তো ওই ঘড়িগুলোই যেন একটা অমূল্য সম্পদ। আজ আপনারা শুনলেন গোয়েন্দা শেখর রুদ্র বাগচি সিরিজের আরও একটি গল্প, প্রতিশোধের প্রতিবিম্ব। আজকের গল্পের কথক সুজিতের চরিত্রে ছিলেন সৌমিক, গোয়েন্দা শেখর রুদ্র বাগচির চরিত্রে ছিলেন অভিক, ইরার চরিত্রে ছিলেন অদ্রিজা, হরেন কাকার চরিত্রে রাহুল, অভিজিৎ রায়ের চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, ইন্সপেক্টর আশিসের চরিত্রে মিনহাজুল, তানিয়ার চরিত্রে ইশিকা, ডক্টর মিত্রার চরিত্রে মধুরা, কনস্টেবল সমাদ্দারের চরিত্রে শুভ, কনস্টেবল ঘোষের চরিত্রে সৌভিক এবং মিহির কান্তি দাসের চরিত্রে ছিলাম আমি অভিষেক। আজকের গল্পের পোস্টার ডিজাইন করেছেন পিয়ালি, আবহ নির্মাণে তৎপুরুষ প্রোডাকশন, গল্পের সূত্রধার, নাট্য রূপান্তর, নির্দেশনা এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি অভিষেক। খুব শীঘ্রই আবারও ফিরছি আরেকটি নতুন জমজমাট রহস্যের গল্প নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।